সংকট থাকলেও এখনই বাড়ছে না বিদ্যুতের দাম, বললেন জ্বালানি উপদেষ্টা। গ্যাসের নতুন সংযোগ নিলেই দিতে হবে বাড়তি খরচ। শুল্ক বাতিলের দাবিতে চট্টগ্রাম সহ সব বন্দরে ফল খালাস বন্ধ। 7 ঘন্টা পর রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার। এবং ট্রাম্পের বাণিজ্য নীতির মাশুল দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যে চীনা শুল্কে কমছে বিনিয়োগ। বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়বে, মত বিশ্লেষকদের। দর্শক, প্রতিদিনের মতো আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। লোডশেডিংয়ের পূর্বাভাস জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানিয়েছেন, এবারের রমজান ও গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হতে পারে 700 থেকে 1400 মেগাওয়াট। তবে লোডশেডিংয়ের প্রভাব গ্রামের চেয়ে রাজধানীতে হবে বেশি, এমন মন্তব্য করেন তিনি। এদিকে বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর দিকে মনোযোগী সরকার। কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদনে জমিতে সেচ প্রক্রিয়ায় বড় নির্ভরতা বিদ্যুৎ। তবে প্রতি বছর গরমে দেশের কৃষি প্রধান এলাকায় বিদ্যুৎ সংকটের তীব্রতায় ব্যাহত হয় সেচ কাজ, যার ব্যাপক প্রভাব দেখা দেয় উৎপাদনে। বুধবার বিকেলে রাজধানীর গনি রোডের বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে আসছে রমজান মাস ও গ্রীষ্মে বিদ্যুতের সরবরাহ এবং লোডশেডিং এর আশঙ্কার কথা তুলে ধরেন উপদেষ্টা। পরিকল্পনা অনুযায়ী আমাদের রোজার মাসে বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে 15,700, গ্রীষ্ম মৌসুমে 18,000। কিন্তু আমাদের যে অ্যাভেলেবল যে বিদ্যুৎ যে অ্যাভেলেবল হবে সেটা আমাদের এখন প্রাথমিক হিসাব অনুযায়ী 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। ব্রিফিংয়ে উঠে আসে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি আমদানি ও ব্যয় বাবদ অর্থপ্রাপ্তির প্রসঙ্গ। রোজার মাসে বিদ্যুতের সরবরাহ অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, এই জন্য যে আর্থিক টাকা এবং ডলারের যে আর্থিক সংস্থান প্রয়োজন হবে, সেই আর্থিক সংস্থানের তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সমানুপাতিক হারে লোডশেডিং হলেও এবারে গ্রামে তার প্রভাব পড়তে দেওয়া হবে না বলে জানান উপদেষ্টা। আমরা এটা চেষ্টা করব যে এটা ইকুইটিভলি লোডশেডিং কিন্তু প্রথমে ঢাকা শহরেই হবে, তারপরে হচ্ছে গ্রাম। দ্বিতীয় দিনের মতো দেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। রমজানের আগে ফলের উপর অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধের ঘোষণা দেয়। গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রেখেছে আমদানিকারকরা। এর প্রভাব পড়েছে ফলের বাজারে। ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যায় ক্রয় ক্ষমতা। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। তবে আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলে জানান আমদানিকারকরা। আমরা গাড়ির ড্রাইভার, আমরা এখান থেকে বাদামতলি ফল নিয়ে যাই। আগামীকাল কি কোনো ফল টল ঢুকিনি বলে আমরা আজকে বসে আছি, আমাদের লোড টোড হচ্ছে না। এখন কয়দিন যাবে থাকবো আমরা কিছু বলতে পারতেছি না। ফলের ট্যাক্স বাড়ানির কারণে ফল আমদানি হচ্ছে না এবং আমরা ফল ঢুকছে বলে আমরা এই কারণে আমরা চুপচাপ বসে আছি। এদিকে 7 ঘন্টা বন্ধ থাকার পর চালু হলো দেশের উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প। বিকেল 3টা থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন আবারও শুরু হয়। এর আগে সকাল 8টা থেকে বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবং ভ্যাট ট্যাক্স কমানোর দাবিতে পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এতে তীব্র ভোগান্তিতে পড়েন ভোক্তারা। বিদেশি প্রতিষ্ঠানের অনাগ্রহে অনিশ্চয়তায় পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আগ্রহী হচ্ছে না কোম্পানিগুলো। এমন অবস্থায় অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি তৈরি হয়েছে। সংকট মোকাবেলায় বিদেশিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের প্রতিবেদন। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত বছরের মার্চে পেট্রোবাংলার দরপত্র কিনেছিল বিদেশি 7 কোম্পানি। জমা দেওয়ার কথা ছিল ডিসেম্বরে, তবে দরপত্র দাখিল করেনি কোনো কোম্পানি।
এর কারণ জানতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে 2 দফায় চিঠি দেয় পেট্রোবাংলা। তবে চিঠির উত্তর দিয়েছে মাত্র 2টি প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সন মোবিল। দরপত্র জমা না দেওয়ার পেছনে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন তারা। এসবের মধ্যে রয়েছে পেট্রোবাংলার জরিপের তথ্যের দাম বেশি রাখা ও পাইপলাইন নির্মাণের খরচের তথ্য উল্লেখ না থাকা। চিঠির উত্তর পাওয়ার পর অসঙ্গতির অভিযোগগুলো পর্যালোচনা করে দেখছে পেট্রোবাংলা। সংস্থা প্রধান বলেছেন, সব বিবেচনা শেষে আবারও আহ্বান করা হবে দরপত্র। টেন্ডার ডকুমেন্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, আমরা বলেছি যে এগুলির ব্যাপারে ওনাদের মতামতটা দেওয়ার জন্য, যে কোনো পয়েন্টে ওনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমরা ওটা রিভাইভ বা আলোচনা করব এবং রিভিউ করব যে কিভাবে টেন্ডার ডকুমেন্টের কন্ডিশনসগুলো দেশের স্বার্থ রক্ষা করে দিলে আমরা সমুদ্রের গ্যাস উত্তোলনের ব্যাপারে তাদের আমরা টেন্ডারার হিসাবে পেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো অনাগ্রহ দেখানোয় অনিশ্চিত হয়ে পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। এতে আগামী দিনে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি দেখা দিতে পারে। তারা যদি এইখানে এক্সপ্লোরেশনে ঢোকে, তারপরে কি হবে এটার ব্যাপারে তারা নিশ্চিত না। তারা এটা কিভাবে হ্যান্ডেল করে, যেখানে ঝুঁকিপূর্ণ থাকে বেশি, সেখানে তারা ওই যে সুবিধাগুলা দেখে, কত বেশি সুবিধা আছে। তা আমাদের যে সুবিধাগুলো দিয়েছি এগুলো নর্মাল কন্ডিশনের জন্য ঠিকই আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ কন্ডিশনের জন্য আরও বেশি সুবিধা দেওয়া দরকার। অগভীর সমুদ্রের 4 ও 9 নম্বর ব্লকের ইজারা রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ONGCর কাছে। তাদের সঙ্গে 2014 সালে 8 বছরের চুক্তি হয়। এখন এই চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে পেট্রোবাংলা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার 3 শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তাদের লকার রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে মঙ্গলবার আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতিও পেয়েছে সংস্থাটি। চলতি সপ্তাহের যে কোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার লকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার অনুমতি পেতে আদালতে আবেদন করা হয়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দাখিলকৃত কাগজপত্র সহ পর্যালোচনা করে তা মঞ্জুর করেছেন আদালত। শুল্ক আরোপের মধ্য দিয়ে কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফ্রন্টলাইন খুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাশুলও গুনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কেননা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন চীন। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। এটিকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রের তো বটেই, বিশ্ব অর্থনীতিতেও ঝুঁকি বাড়াবে। গেল 20 জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় নিয়েই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওই মুহূর্ত থেকেই যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হয়েছে। তবে এর সূচনা করতে গিয়ে উত্তর আমেরিকাকে বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছেন তিনি। 1 ফেব্রুয়ারি দেন কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা, যদিও 2 দিন পরেই তা 1 মাসের জন্য স্থগিত করেন। তবে এই সময়ের মধ্যেই বৈশ্বিক শেয়ার বাজারে ধস নামে, বেড়ে যায় তেলের দাম এবং ডলারের বিপরীতে বেশিরভাগ মুদ্রার দরপতন হয়। পরে ট্রাম্প মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করায় ফের স্থিতিশীল হয় বাজার। এখানেই শেষ নয়, চীনের উপরও বাড়তি 10% শুল্ক আরোপ করেন তিনি। পাল্টা শুল্ক আরোপ করেছে বেইজিংও। উদ্বেগের ছায়া পড়েছে ইউরোপেও। পাল্টা জবাবের কথা জানিয়েছে মেক্সিকো, কানাডা ও ইইউ। এই শুল্ক আরোপের চাপ 4 দেশকেই বহন করতে হবে, বিশেষত মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, এমনকি বিশ্ব অর্থনীতিরও ঝুঁকি বাড়াবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কমবে বিনিয়োগ পরিকল্পনা। ট্রাম্পের এই শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। দ্য ইকোনমিস্ট বলছে, ট্রাম্পের শুল্ক নীতির অস্থিরতায় ঝুঁকি বাড়ছে বিশ্ব অর্থনীতির। আর যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন বলছে চীন। আসমা তুলি, নিউজ 24। সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
পাশাপাশি উভয় বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসইতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসই এক্স ইন্ডেক্স 22 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5170 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেনও বেড়েছে 27 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 207টির, কমেছে 129টির এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দর। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 35 পয়েন্ট। ঢাকার মতো চট্টগ্রামের বাজারেও এদিন টাকার অঙ্কে লেনদেন বেড়েছে প্রায় 96 লাখ টাকা। ঢাকা ব্যাংক, আইসিএমএবি ও মাস্টার কার্ডের যৌথ উদ্যোগে চালু হলো কো ব্র্যান্ডেড ভার্টিক্যাল ক্রেডিট কার্ড, যা কার্ড হোল্ডারদের লেনদেনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা প্রদান করবে। বার্ষিক ফি মওকুফ সুবিধার পাশাপাশি এর মাধ্যমে গ্রাহকরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা এক্সক্লুসিভ লাউঞ্জে যতবার খুশি ততবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। পাশাপাশি বিমানবন্দরে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসও উপভোগ করতে পারবেন। আরও রয়েছে মাস্টার কার্ড লাউঞ্জ কি প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের 120টি দেশের 1300টিরও বেশি বিমানবন্দরে লাউঞ্জ সুবিধা। এছাড়া আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থিতিশীল অর্থনীতি গঠনে পেশাদার হিসাবরক্ষক ও ব্যাংকারদের ভূমিকা বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। দেশে দিন দিন বাড়ছে মৌমাছি পালন। মৌ খামারিরা এই মধু জেলার চাহিদা পূরণ করে পৌঁছে দিচ্ছেন দেশের বিভিন্ন এলাকায়। বর্তমানে সরিষার মধু উৎপাদনে মৌ খামারিরা ব্যস্ত সময় পার করছেন, প্রস্তুতি নিচ্ছেন লিচুর মুকুল থেকে মধু সংগ্রহেরও। গ্রামীণ অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মৌ পালন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হলুদ রঙে সেজেছে প্রকৃতি, ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। দিনাজপুরের মৌ খামারি আব্দুল করিম পেশায় দলিল লেখক, পাশাপাশি নিজ গ্রামের পাশেই সরিষার ক্ষেতে স্থাপন করেছেন মৌ বাক্স। মাত্র 20টি মৌ বাক্স থেকে চলতি মৌসুমেই 15 থেকে 20 মণ মধু আহরণের আশা করছেন তিনি। 3 মাসে আয়ের আশা প্রায় 2.5 লাখ টাকা। পাশাপাশি লিচুর মুকুল থেকে মধু উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আব্দুল করিম। মধুর যে ঘাটতি বাংলাদেশের এবং কি সেটা বাইরের দেশ থেকে আনা হয়, সেটাও সাশ্রয়ী হবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস সরিষার ক্ষেতগুলো পরিণত হয় বন্য ও পালিত মৌমাছির চারণভূমিতে। হলুদ ফুলের আকর্ষণে মৌমাছির দল ফুলে ফুলে ঘুরে সংগ্রহ করে মধু। খামারিরা অবদান রাখেন গ্রামীণ অর্থনীতিতে। ফুলের পরাগায়নে মৌমাছি কৃষি উৎপাদন বাড়িয়ে দেয় 15% পর্যন্ত। উদ্যোক্তারা বলছেন, অন্যান্য খামার বা শিল্পের মতো সহজ শর্তে ঋণ সুবিধা থাকলে এই শিল্পকে সহজে এগিয়ে নেওয়া সম্ভব। সরিষা ফুলের মধু শেষ হওয়ার পরপরই আমাদের দিনাজপুরের বিখ্যাত লিচু ফুলের মধু হারভেস্ট শুরু হবে। তো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, খামার বা বাণিজ্য ক্ষেত্র থেকে মতো আমরা সরকারি পৃষ্ঠপোষকতা, ব্যাংক থেকে কিছু ঋণ, এটা যদি আমরা সুযোগ সুবিধা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই খামারিরা উঠে আসতে পারত। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক প্রশিক্ষণের মাধ্যমে মৌ খামারি বা উদ্যোক্তা তৈরি করছে, দেয়া হচ্ছে ঋণ সুবিধাও। বর্তমানে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষিত তরুণ উদ্যোক্তারা অর্থাৎ বেকার যুবকরা মৌচাষের সাথে প্রচুরভাবে আগ্রহ প্রকাশ করছে এবং তারা মৌচাষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। গ্রামাঞ্চলে 10 থেকে 20 হাজার কৃষক ও মৌমাছি পালনকারী সরাসরি মধু উৎপাদনে জড়িত। মধু উৎপাদন ও বিপণনে জড়িত অন্তত 90,000 মানুষ। আমরা মধু পাচ্ছি, সেখান থেকে একটা অর্থ পাচ্ছি, আমরা সরিষা পাচ্ছি, সেখান থেকে অর্থ পাচ্ছি, যেটা আমাদের ইকোনমিতে, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। চলতি অর্থ বছরে দেশে 11,64,576 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 1,25,171 হেক্টর জমিতে মধু সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ির মাঠে মাঠে এখন আগ থেকে গুড় তৈরির ধুম পড়েছে। গুড় চিনির চেয়ে মিষ্টি কম হলেও পুষ্টিগুণে এগিয়ে থাকায় চাহিদা বেশি। দিন দিন নানা সংকটে আখ চাষ কমতে শুরু করেছে, তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের লাভবান করতে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ। রাজবাড়ি থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
কেউ আখ কাটতে ব্যস্ত, কেউ ব্যস্ত আখ থেকে পাতা ছাড়ানোয়। অন্যদিকে ক্ষেতের পাশে মাড়াই যন্ত্রে ঢুকিয়ে আখ থেকে রস তৈরি চলছে পুরো দমে। তারপর কাছে রাখা বড় কড়াইয়ে সেই রস জাল দেওয়া হচ্ছে, আর এভাবেই তৈরি হয় সুস্বাদু আখের গুড়। আখ মাড়াই এবং গুড় তৈরির মহোৎসব এ দৃশ্য এখন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর প্রত্যন্ত চরাঞ্চলে। আগামী বছরের জন্য বেছন বা কাটি না রেখেই আখ মাড়াই করছে অনেক কৃষক। এতে করে আখ চাষ আগামীতে অর্ধেকে নেমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।